খবরে নজর রাখতে হচ্ছে উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয় হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। বড় খবর, বড় পর্যবেক্ষণ, বড় ব্রেকিং, বিগ 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 ব্রেকিং। উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। বড় খবর, বড় পর্যবেক্ষণ। আরো একবার ঠান্ডা মাথায় শুনুন। উদ্বাস্তু অর্থাৎ অন্য দেশ থেকে যারা এদেশে চলে আসছেন, যারা এদেশের বাসিন্দা নয়, সেই উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য। উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশের জন্য, যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছেন সেই উদ্বাস্তুদের জন্য এটা ধর্মশালা নয়। অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত। আশ্রয়স্থল ভারত হতে পারে না গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের উদ্বাস্তুদের জন্য। আরো বিস্তারিত জানবো, আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই বিষয় নিয়ে একাধিকবার একাধিক ব্যক্তিত্ব কমেন্ট করেছেন, একাধিক ব্যক্তিত্ব বলেছেন। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, বড় পর্যবেক্ষণ। দেখো সন্তু, এই মুহূর্তে যে পর্যবেক্ষণের খবর আমরা পাচ্ছি, মৌখিক পর্যবেক্ষণ অর্থাৎ ভার্বাল অবজারভেশন এটাকে বলা হয় আইনত ভাষায়। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত যে কথাটা বলেছেন সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমরা দেখাচ্ছি যে শব্দগুলো আমরা একদম নির্দিষ্টভাবে ওনার বক্তব্যগুলো তুলে ধরছি যে ভারত কোনো ধর্মশালা নয়, যে যখন যার যেভাবে ইচ্ছা প্রয়োজন অনুপ্রবেশকারীরা আসতে পারে, যারা রিফিউজি আছে তারা থেকে যেতে পারে, তারা এখানকার চাল ডাল তেল নুন চাকরি বাকরি সমস্ত কিছু পেতে পারে। এইটা হতে পারে না। জাস্টিস দীপঙ্কর দত্ত এই মৌখিক পর্যবেক্ষণটা দিয়েছেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টে পেন্ডিং রোহিঙ্গা সংক্রান্ত একটি মামলা পেন্ডিং রয়েছে। অর্থাৎ এই রোহিঙ্গা রিফিউজি যারা, অর্থাৎ রোহিঙ্গা উদ্বাস্তু যারা, তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে, এটা তো হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না। বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন বা যারা উদ্বাস্তু হয়ে এখানে এসেছেন, তাদের যদি তাদের সিএ সার্টিফিকেট না থাকে তাহলে তাদেরকে কেন পুশব্যাক করা হবে না, অর্থাৎ তাদেরকে কেন ভারত থেকে অন্য দেশে পাঠানো হবে না। এই দাবিটা কিন্তু আজ থেকে নয়, দীর্ঘদিনের। কারণ দেখো, এই মুহূর্তে ভারত সরকার এতটাই উদারমনস্ক যে যারা অন্যান্য দেশ থেকে, আমাদের আশেপাশের ভারত উপমহাদেশের যে সমস্ত দেশগুলো রয়েছে, যে দেশ থেকে তাদের ধর্মীয়ভাবে যাদেরকে মারধর করা হয়েছে, যাদেরকে খুন খারাপির জন্য এদেশে চলে আসতে হচ্ছে, তাদের জন্যও কিন্তু আমাদের সংস্থান রয়েছে, যেটাকে বলা হয় সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বা নাগরিক সংশোধন করে আমাদের দেশে কিন্তু আশ্রয়স্থল হিসেবে তারা বেছে নিতে পারে। আমরা এর পাশাপাশি যে ইমিউনিটিগুলো দিই, অর্থাৎ যে রিফিউজি কার্ড যেগুলো দেওয়া হয়েছে একটা সময়ের ৭১ সালে বা তার আগে ৪৭ সালে ৪৬ সালে যারা ওপার বঙ্গ থেকে, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে যারা ভিটেমাটি ছাড়া হয়ে এপার বাংলায় চলে এসেছেন, তাদেরকেও আমরা উদ্বাস্তু সার্টিফিকেট, তাদেরকে পাট্টা দেওয়া সমস্ত কিছু দিয়েছি। কিন্তু ভারতবর্ষ নির্দিষ্টভাবে রোহিঙ্গাদের ক্ষেত্রে দাঁড়িয়ে, এক্ষেত্রে দাঁড়িয়ে জাস্টিস দত্ত যে পর্যবেক্ষণটি দিয়েছিলেন, সেই পর্যবেক্ষণটি নির্দিষ্টভাবে শ্রীলঙ্কার একজন তামিল সিটিজেন তাকে নিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ শ্রীলঙ্কায় তার নাকি এই মুহূর্তে আতঙ্ক রয়েছে এবং সে কারণে তাকে এই মুহূর্তে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হোক, তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হোক, এই নিয়ে একটি মামলা ছিল। এবং তার পাশাপাশি যে রোহিঙ্গা নিয়ে যে মামলাগুলো থাকছে, এক্ষেত্রে দাঁড়িয়ে জাস্টিস দত্তের এই পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাথে এই মুহূর্তে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর বাবু, আজ সুপ্রিম কোর্টে জাস্টিস দীপঙ্কর দত্তের অত্যন্ত বড় মৌখিক অবজারভেশন, ভারত কোনো ধর্মশালা নয়, ভারতে উদ্বাস্তুরা যখন যেভাবে ইচ্ছা থেকে যাবেন, পার্মানেন্টলি থেকে যাবেন, এটা হতে পারে না। আপনার প্রথম প্রতিক্রিয়া?
অধীর রঞ্জন চৌধুরীর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করবো অধীর রঞ্জন চৌধুরীর সাথে টেলিফোনে আবার যোগাযোগ করার। অত্যন্ত বড় মৌখিক পর্যবেক্ষণ, এবং এটা থেকেই আরেকটা নতুন বিতর্কের জন্ম হতে পারে যে এই মুহূর্তে যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে, সেই রোহিঙ্গা ক্যাম্পগুলো সারা দেশে বিভিন্ন জায়গাতে, আমরা দেখেছি জম্মুতেও রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, আমরা দেখেছি দক্ষিণ ভারতেও রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলো জনবিন্যাস পর্যন্ত বিভিন্ন জায়গাতে বদলে দিচ্ছে, এরকম অভিযোগও বারবার আমরা দেখেছি। সুতরাং এই সমস্ত যে অভিযোগগুলো রয়েছে তাকে কেন্দ্র করে যে বঞ্চনা এবং বিক্ষোভ যেগুলো তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুকে অ্যাড্রেস করবার জন্য সুপ্রিম কোর্ট যে মামলাগুলো এই মুহূর্তে নিয়েছে, তার মধ্যে থেকে অন্যতম রোহিঙ্গা সংক্রান্ত মামলা। রোহিঙ্গাদেরকে পুশব্যাক করা হবে কি হবে না, কারণ এই মুহূর্তে জাস্টিস দীপঙ্কর দত্ত যে একেবারে কোর ইস্যুটা ধরেছেন, অর্থাৎ ভারত কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষে যখন যেভাবে যে ইচ্ছা আসবে ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে চাকরি করবে, ভারতবর্ষে আধার কার্ড পেয়ে যাবে, ভারতবর্ষের বিভিন্ন জালি ভুয়ো সার্টিফিকেটগুলো নিয়ে অরিজিনাল সার্টিফিকেট সেই তার ভিত্তিতে তৈরি করবে, এটা বন্ধ হওয়া দরকার। সুতরাং অনুপ্রবেশ এবং তার পাশাপাশি উদ্বাস্তু নিয়ে আমাদের ভারতবর্ষে যদি কড়া আইন চালু হয়, এটা নতুন করে ভারতবর্ষের সরকার ভেবে দেখুক, ভারতবর্ষের যারা এই মুহূর্তে আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে তারা ভেবে দেখুক। এটা তো সত্যি কথা, আমাদের 100 জনের যদি খাবার থাকে, আমাদের 100 জনের যদি চাকরি থাকে, আমরা ভারতীয়রা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানির ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা তো সেই 100 জনের খাবার নিয়েই থাকবো। এখন বিদেশ থেকে কিছু লোক যদি এখানে এসে আমাদের খাবারে হাত বাড়ায়, আমাদের থালাতে হাত বাড়ায়, আমাদের ভাত মেরে দেয়, আমাদের চাকরি মেরে দেয়, আমাদের ভিটেমাটি মেরে দেয়, তাহলে আমরা যাব কোথায়? আমরা যারা প্রাচীন কাল থেকে এই ভারতবর্ষে আছি, এই রোহিঙ্গা যারা বা পাকিস্তান থেকে যারা আসছেন বা বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী আসছেন, তারা যদি এখানে এসে আমার চাকরি, আমার ভিটে, আমার মাটি, আমার গ্রামে এসে বসবাস শুরু করে দেয়, যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আগে বেড়া দিয়ে বানানো হতো, যে টিন দিয়ে বানানো হতো, সেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন কংক্রিটের রোহিঙ্গা ক্যাম্প বানিয়ে দেওয়া হচ্ছে। কংক্রিটের রোহিঙ্গা ক্যাম্পের থেকে হয়তো কিছুদিন পরে দেখবো 7 মহলা বাড়ি উঠেছে। এই গোটা বিষয়টা এই মুহূর্তে বন্ধ করার জন্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছে, এবং সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেবে এবং যে বিতর্কটা চলবে তার দিকে নজর থাকবে। সন্তু, একদমই ময়ূক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেই খবর আরো বিস্তারিত তুমি ব্যাখ্যা করলে ময়ূক। আপাতত তোমায় ধন্যবাদ। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ নিউজ রুম থেকে ছিলেন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ময়ূকের কাছে সম্ভবত আরো একবার আমরা যেতে পারি। উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন, বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, বড় পর্যবেক্ষণ, বড় কথা বলছেন তিনি। উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টে। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন, বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। গোটা দেশ জুড়ে রোহিঙ্গা ক্যাম্প, গোটা দেশ জুড়ে উদ্বাস্তুরা এসে থাকবে, ভারতের খাবে, ভারতের পড়বে, এটা আর চলবে না। ময়ূক, সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন, এবং শুভ্রাংশু, এই মুহূর্তে জাস্টিস দীপঙ্কর দত্ত, এটি মৌখিক অবজারভেশন অর্থাৎ ভার্বাল কমেন্ট, এই মৌখিক যে বক্তব্যটি, সেই বক্তব্যটি খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কারণ সত্যি কথা বলতে ভারত কোনো ধর্মশালার কোনোদিনই ছিল না। আমাদের এখানে 100 জনের খাবার, তোমার চাকরি আমার চাকরি, তাতে যদি একজন বিদেশি ভাগ বসায়, এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে কিছুক্ষণ আগে বলছিলাম রোহিঙ্গারা কিভাবে ক্যাম্পগুলোকে, প্রথমে ছিল বেড়ার ক্যাম্প, তারপরে হলো টিনের ক্যাম্প, এখন হয়তো দেখবো কংক্রিটের ক্যাম্প। এটা তো চলতে পারে না শুভ্রাংশু। দেখো, এই যে পদ্ধতিগত যেটা হয়েছে, আমাদের একটা বড় মন আছে। আমরা এর আগেও দেখেছি উদ্বাস্তু এসছে, উদ্বাস্তু শিবির এসছে, বাংলাদেশের সময় তোমার মনে আছে, শুনেছো। কিন্তু এটা তুমি যে কথাটা বলে চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। তার প্রধান কারণটা হচ্ছে ভৌগোলিকভাবেও যদি দেখা যায়, এলাকার জায়গাটা সংকুলান হয়, এলাকা সংকুলিত হয়, এবং সেখানে যদি ঘন নিবিড়ভাবে যদি কোনো কিছু থাকে তবে মানুষটাই থাকতে হবে না। এখানকার যারা আসলে যারা থাকে, এখানকার যারা আসল বাসিন্দা, তাদের কি হবে? তাদেরকেও তো দেখতে হবে। এই তুমি যদি বিজ্ঞানের কথা বলো, বিজ্ঞানের যে হয় কোনো একটা ছোট দ্বীপের মধ্যে যদি কোনো একটা শ্রেণী বাড়তে থাকে, এটা ভৌগোলিকভাবেও ঠিক নয়, বিজ্ঞানসম্মতভাবেও ঠিক নয়, এবং যেটা মূল কারণ হয়ে যাচ্ছে রাজনৈতিক কারণ। আমরা যে কথাটা বলি না, আমাদের মনের কথা, বড় মনের কথা, ঠিক আছে, বড় মন আছে ভারতবর্ষে, চিরকাল বাইরে থেকে মানুষজন এসছেন, আমরা একদেহে লীন হয়ে গেছে। আমরা কবিতা আছে, শখ, খুন, পাঠান, মোগল, সব একদেহে হলো লীন, সব ঠিক আছে।
কিন্তু এটা বাস্তবসম্মত যদি চিন্তা করা যায়, এই যে যাদের কথা বলা হচ্ছে রোহিঙ্গা, তারা যদি চলে আসে, তাদেরকে আমরা এখানে রাখছি এবং রাজনৈতিকভাবে যদি তাদের ব্যবহার করা হয়, কারো ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে, আধার কার্ড করে দেওয়া হচ্ছে, তাহলে ভারতবর্ষের যে সিস্টেমটা আছে, যে গণতান্ত্রিক পরিকাঠামো আছে, যে মানুষের ভোটে একটা সরকার নিয়ন্ত্রিত হয়, সেই জায়গাটায় তো একটা মানে তোমার ভিতে আঘাত হচ্ছে। মানে গোটা যে অবজারভেশন যেটা তুমি বলছিলে, যে পর্যবেক্ষণের কথা বলছিলে, দেখো আমি একটা বাংলা কথা বুঝি, এখানে কোনোভাবেই সম্ভব নয়, ভৌগোলিকভাবে সম্ভব নয়, বিজ্ঞানসম্মতভাবে সম্ভব নয় এবং রাজনৈতিকভাবেও সম্ভব নয়। কেননা প্রত্যেকটা যুক্তি আছে, যেটা আমি বারবার বলছি। কারণ ময়ূর যেটা আমি বলছিলাম, ভৌগোলিকভাবে কোনো জায়গায় ঘন জায়গায় যদি বাইরে থেকে কোনো কিছু লোক আসে, সেটা ভৌগোলিক কোনোদিন জমি বাড়তে পারবে না। এবং শুভ্রাংশু, কোথাও গিয়ে আমাদের একটু করা তো হতে হবে, কারণ আজ যে আইনজীবী যিনি কথা বলছিলেন, এটা মূল মামলাটা যেটা ছিল, একজন শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছেন একজন তামিল, এবং তিনি ভারতের সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা আবেদন করেছে যে তাকে এই মুহূর্তে থাকতে দেওয়া হোক। সে এই মুহূর্তে শ্রীলঙ্কাতে গেলে তার মৃত্যুও হতে পারে, তাকে খুনও করে দেওয়া হতে পারে। জাস্টিস দত্ত কিন্তু এই জায়গায় ভার্বাল অবজারভেশন করেছেন, অর্থাৎ মৌখিকভাবে এই পর্যবেক্ষণ হয়েছে যে ঠিক আছে, ওনাকে শ্রীলঙ্কায় ফিরতে হবে না, অন্য দেশে যান। কিন্তু ভারতবর্ষ আর কত উদ্বাস্তুদেরকে রাখবে? ভারতবর্ষ আর কত অনুপ্রবেশকারীদের ধর্মশালাতে পরিণত হবে? এই জায়গাতে মানে এটা মনে হতেই পারে যে ভারত কি তার মানে খুব নৃশংস হয়ে যাচ্ছে? না, আমাদের ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে চাকরি হবে কিনা, এই পানীয় জল, এই আকাশ বাতাস, এগুলো আমাদের ভারতীয়দের জন্য আমরা পাবো কিনা ভালোভাবে, সেটা আমরা না দেখে বিদেশিদের জন্য দেখবো। এটা কোন দেশ করে সুব্রত? না, এটা তো আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে তুমি যদি দেখো, আমরা যদি দেখে থাকি, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও সেটা হয়। ইভেন আমরা যেটা বলবো, আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে অসুবিধাটা হয়, যখন বাইরের রাজ্য থেকে কেউ আসে, তখন লোকাল যারা আসে, শ্রমিক ইউনিয়ন যারা আছে এবং তৃণমূল শ্রমিক ইউনিয়ন, তারা বলছে কি, এই দুর্গাপুরের ঘটনা, কাকসার ঘটনা, তারা বলছে কি না, বহিরাগত শ্রমিকদের এখানে নেওয়া যাবে না, আমাদের লোকাল শ্রমিকদের নিতে হবে। এই যে কথাটা, এটার মধ্যে এটা তো একটা আন্দোলন চলছে, এটা আন্দোলন চলে, এটা বিভিন্ন রাজ্যেও এটা হয়। কিন্তু মোদ্দা কথা যেটা হলো, আমি যেটা বারংবার বলছি, এই যে ঘটনাগুলো হচ্ছে, এইগুলো সত্যি একটা দেশের পক্ষে বারংবার যে চাপ দেওয়া যায়, দেশটা তো একটা ভূগোল, সেই ভূগোলকেও বদলাতে পারবে না। এই মাটি যদি তোমার, এই মাটি, আমার 10 বিঘা জমি আছে, আমি 10 বিঘা জমিতে যদি আমি গাছ লাগাই, আমার ধরুন 40টা আম গাছ হবে, আমি যদি ওখানে 200টা আম গাছ লাগিয়ে দিই, তাহলে কি হবে? কোনোটাতেই ফলন হবে না। এবং শুভ্রাংশু, শেষমেশ সেই বিতর্কটাই উস্কে গেল, ভারত শুধুমাত্র ধর্মশালার মতন থাকবে না, গোটা পৃথিবীটা নিজের যে ব্যাপারটা বুঝে নিচ্ছে, গোটা পৃথিবীর সব দেশ নিজেরটা বুঝে নিচ্ছে, আর ভারতের বেলাতেই ধর্মশালা, এটা বোধহয় চলবে না। এটা নিয়ে বিতর্ক হবে আজ সন্ধ্যাবেলা প্রাইম টাইমে, সুপার প্রাইম টাইমে বিতর্ক হবে, আপনাদের এই বিতর্কে অংশ নিতে হবে। কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি আমি, শুভ্রাংশু এবং সন্তু।